বা মানে আচ্ছা, থিওরির জন্য সো ইম্পর্টেন্ট? ওরকম ইম্পর্টেন্ট তো বলে তো কিছু না, কারণ আমাদের তো সিলেবাস এমনি ছোট, রাইট? সো ওখানে আসলে ওই যে স্লাইডগুলো আমরা প্রোভাইড করছি ওগুলোর আসলে যে কোনো জায়গা থেকেই আসতে পারে। সো ওভাবে প্রিপারেশন নিও আর কি, কোনো কিছু স্কিপ করিও না। হ্যাঁ, আমাদের সিলেবাসেও যেগুলা অনলি তো কয়টা স্লাইড আছে, 5টা স্লাইড আছে, তাই না? প্রসেস, তারপরে শিডিউলিং, সিঙ্ক্রোনাইজেশন, মেমোরি আর ভার্চুয়াল মেমোরি, এই 5টা স্লাইড, রাইট? জি স্যার। আচ্ছা, সো এই 5টা স্লাইড আছে। সো এই 5টা স্লাইড মোটামুটি ওগুলোর যে সিমুলেশন গুলো আছে, অ্যাটলিস্ট স্লাইডের সিমুলেশন গুলো আছে ওই টাইপের যে প্রবলেম, প্লাস হচ্ছে প্র্যাকটিস শিটে আমরা যেগুলো প্রোভাইড করছি ওগুলো একেবারে ভালো করে প্র্যাকটিস করো, প্লাস হচ্ছে ওই টাইপের প্রবলেম যদি আসে ওগুলো যেন ভুল না হয় আর কি, ঠিক আছে? আর এছাড়াও হচ্ছে যেসব থিওরিটিক্যাল জিনিসপত্র আছে ওগুলো থেকে দেখা যাচ্ছে ওগুলোর অ্যাপ্লিকেশন বা ওই টাইপের থিওরিটিক্যাল জিনিসপত্র আসতে পারে। সো সবগুলোর জন্য মেন্টালি হচ্ছে একটু প্রিপেয়ার্ড থাকো আর কি। স্যার মিডের পরে তো আমরা পুরাটাই পড়তেছি, কিন্তু স্যার মিডের আগের পার্টটা নিয়ে সবাই একটু কনফিউজ। মিডের আগের পার্টে তো আমরা ওই যে প্র্যাকটিস শিট দিছে না, প্র্যাকটিস শিট গুলো আগে প্র্যাকটিস করো, তাহলে বুঝবা যে তোমার কন্টেন্ট কতটুকু মনে আছে। তুমি নিজেরাই ইভালুয়েট করতে পারবা যে তুমি প্র্যাকটিস শিটের প্রবলেম গুলো সলভ করতে পারতেছো কিনা। মানে স্যার স্লাইডের কোন টপিক গুলা, সাপোজ প্রসেস থেকে কি আমরা পুরাটা পড়বো প্রসেসে? হ্যাঁ হ্যাঁ, পুরোটা পুরোটা। আমাদের তো স্লাইড আমরা মিনিমাইজ করি নাই, কারণ মিডের আগের টপিকে যেটা হয়েছে যে আমাদের স্লাইড যে আপডেট করা আছে আমার দেখা যাচ্ছে দুই একটা ছোট ছোট টপিক হচ্ছে বাদ দিচ্ছি। দেখা যাচ্ছে এক দুই স্লাইড ছিল just ছোট ছোট এক দুই কনসেপ্ট, একটা দুটো কনসেপ্ট, ওগুলো আমরা যেমন বাদ দিচ্ছি, যেমন ডাইনামিক লোডিং এই জিনিসগুলো আমরা বাদ দিছি। তো ওই যে এই টাইপের জিনিসপত্র বাদ দিয়ে মোটামুটি মেন যে কনসেপ্ট গুলো ওগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের আছে। হুম। তো জাস্ট হচ্ছে স্লাইড যে টপিক গুলো আছে ওগুলো একটু ভালো করে বুঝে বুঝে হচ্ছে একটু ফলো করো আর কি। স্যার প্রসেসটা কি প্রসেস ক্রিয়েশন থেকে স্টার্ট না, যেটা রিভাইজ নাকি সম্পূর্ণই আছে? পুরোটাই আছে, মানে পুরোটাই হচ্ছে পুরোটা থেকেই আছে, এইভাবে প্রিপারেশন নেবা। হ্যাঁ স্যার আউটলাইনে তো স্যার অল্প কিছু ছিল, আমি তো হ্যাঁ ওইটাই তো বলছি স্যার, ওই জন্যই বললাম, কারণ ওটা আউটলাইনের কথা বলতেছো? আউটলাইনে ওই যে জেনারেল অ্যানাউন্সমেন্ট যেটা দিছে, হুম অ্যানাউন্সমেন্টে সিলেক্টেড টপিক লেখা আছে না? জি স্যার। সিলেক্টেড টপিকের কি কোনো ডেফিনিশন বা কোনো ডেসক্রিপশন দেওয়া আছে? না স্যার, দেওয়া নেই। স্যার চ্যাপ্টার ওয়াইজ মানে বই একটা বইয়ের চ্যাপ্টার ওয়াইজ, ওই ওই জন্য বইয়ের আমরা তো ওই চ্যাপ্টার ওই কি বলে ওই সেকশন ওয়াইজই তো আমরা স্লাইডটা প্রিপেয়ার করছি। স্লাইডে ওই সেকশন গুলো আছে, তো বই থেকে ম্যাচ করে নিতে পারো যে স্লাইডে সবগুলো কভার করতেছে কিনা। মানে সেটা ম্যাচ করলে স্যার শুধু প্রসেসের হচ্ছে কয়েকটা স্লাইড বাদ যাবে, প্রসেস ক্রিয়েশন ইন ইউনিক্স যেটা ওইখান থেকে স্টার্ট হওয়ার কথা। হ্যাঁ, মানে ওই পার্টটাই আমাদের জন্য বেশি জরুরি না, কারণ জি আগের স্যার। পার্ট তো মোটামুটি থিওরি আগের কথা মনে নাই। বেসিক কনসেপ্ট গুলো, যে প্রসেস কি জিনিস, কেমনে কাজ করে, এই জিনিসগুলা। বাট ওই প্রসেসের যে ফর্কের সিমুলেশন গুলা, ফর্ক, ওয়েট, এক্সেক, এগুলো তো ইম্পর্টেন্ট বেশি না ওখানে, মানে সিমুলেশন তো আমরা ওখান থেকে দেখছি। স্যার এন্ড অর অপারেটরটা দিয়ে কি কোনো ফর্ক শিখবো? মানে এটা আমরা তো ওটা করছি রাইট ক্লাসে, স্যার। হ্যাঁ, বাট ভুলেও গেছি ওগুলো তো সব সেকশনে তো আমরা করাইনি, রাইট? সো ওগুলো হচ্ছে মানে স্পেসিফিক টু মানে আওয়ার সেকশন। তো ওই জন্য আর কি ওইটা মানে পরীক্ষার প্রিপারেশনে ওইটা প্রবাবলি ওটা তোমরা স্কিপ করতে পারো। স্যার একটু ফর্কটা একটু দেখা দিন। স্যার ফর্কের একটা এক্সাম্পল দেখা দেওয়া যাবে যেখানে এক্সাক্ট ওয়েট সবই আছে এন্ড দেন এটা আউটপুটটা? জি স্যার। স্যার কোনটা বাদ দিব একটু আরেকবার বললে? বাদ দিবা? বাদ দেওয়ার মতো আসলে কিছু নাই। না স্যার, ফর্কের যেটা বললেন লাস্টে। ও ফর্কে বলছে যে ওই যে প্রসেস ক্রিয়েশন বা ফর্কের সিমুলেশন গুলা হচ্ছে একটু কি বলে ভালো করে প্র্যাকটিস করো আর কি, কারণ ওই জিনিসটা ইম্পর্টেন্ট এন্ড ওটা মানুষজন ভুল করে বেশি আর কি। স্যার ওই যে আমাদেরকে ক্লাসে এন তারপর অর দিয়ে ওগুলো স্কিপ করতে পারো আর কি, ওগুলো সব সেকশনে আমরা পড়াই নাই, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে সিম্পল গুলা করলেই হবে? সিম্পল গুলা করলেই হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে তোমরা তো অনেক হার্ড জিনিসপত্র করে আসছো রাইট ক্লাসে, তো আমি আরো কমপ্লিকেটেড জিনিস করাইছি। সো এখন তোমাদের ওই ইজি প্রবলেম গুলা ঝামেলা হওয়া উচিত না যদি ওগুলো বুঝে থাকো ঠিক মতো, রাইট? সো ইজি গুলা প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, কি হ্যান্ড রেজ করছো, বলো। জি স্যার, প্র্যাকটিস শিটের স্যার ওই ফর্কের যে ফার্স্ট প্রবলেমটা আছে ওইটা স্যার আমি দেখতেছি, স্টেটমেন্টগুলো
দেখি কোথায় প্র্যাকটিস শিটের ফর্কের প্র্যাকটিস শিটটা। জি স্যার। স্যার একটা কঠিন দেখে স্যার ফর্কের প্রবলেম সলভ করে দিলে ভালো হয়। এক্সাক্ট হ্যাঁ, আছে, স্পেসিফিকলি স্যার এক্সাক্ট ওখানে এক্সাক্ট ওয়েটস আর বোথ এই দুটেই তো থাকবে মেইনলি, বাট ওই তো দাঁড়াও দেখি ওই যে ফর্কের যে প্র্যাকটিস শিটটা আছে ওটা আমরা একটু ওপেন করি। আচ্ছা কোনটার কথা বলতেছো? প্রথমটা? স্যার প্রথমটা আমার যে কনফিউশনটা ছিল, আমি যখন এক একটা প্রসেস ক্রিয়েট হয় প্রথমে প্যারেন্ট প্রসেস থেকে সবগুলা মানে কি যেন ফর্ক করার পরে মানে প্রিন্টিং স্টেটমেন্টগুলো কোন দিক থেকে কোন দিকে হবে, মানে সিরিয়ালটা কি রকম হবে? আচ্ছা কাহিনী হচ্ছে যদি শুধু ফর্ক থাকে তখন তোমার অর্ডার ডাজন্ট ম্যাটার, যে কোনো অর্ডারে হতে পারে, অল অর্ডারস আর ভ্যালিড, ঠিক আছে, যে কোনো অর্ডারে হতে পারে। হ্যাঁ, বাট যখন ওয়েট থাকবে তখন তোমাকে অর্ডার নিয়ে একটু চিন্তা করতে হবে, কারণ ওয়েট থাকা মানে তোমার চাইল্ডের গুলা সব আগে এক্সিকিউট হবে, তারপরে প্যারেন্ট এক্সিকিউট করবে, রাইট? ওয়েট না থাকলে তোমার হচ্ছে যে কোনো অর্ডারই ভ্যালিড, সব অর্ডারই অ্যাকসেপ্টেবল আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ মানে প্রিন্টটা, হ্যাঁ, তোমার কতগুলো আউটপুট কতগুলো আসবে এইটা ফিক্সড, রাইট? এটা কাউন্টেবল, এটা হচ্ছে মানে ইউ হ্যাভ টু মানে এটা রাইট করতে হবে, কারেক্ট করতে হবে, বাট কোন অর্ডারে কোন আউটপুট আসবে এটা তো আসলে ইউ ডোন্ট নো, রান টাইমে এটা বলা যায় না, রান টাইম না আগে, ঠিক আছে? ফার্স্ট প্রবলেমে এই জিনিসটা বুঝতেছিলাম। হ্যাঁ, ফার্স্ট প্রবলেম কি হইছে যে হাই হ্যালো বাই ওটা মানে কোন হ্যাঁ এখানে অর্ডার ম্যাটার করে না, এখানে জাস্ট ফর্ক আছে, যে কোন অর্ডারে হতে পারে, বাট কতগুলো হাই হবে, কতগুলো হ্যালো হবে, কতগুলো বাই হবে, এইটা হচ্ছে আমাদের ফোকাস, রাইট? বুঝতে পারছি স্যার। এক্সাক্ট যখন আমরা কল করতেছি মানে সিমুলেশনে, তাহলে এটা আমরা কিভাবে শো করব? আচ্ছা এক্সেক হলে যেটা হয়, এক্সেক করার পরে এক্সেকের পরের ইনস্ট্রাকশনগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না, কারণ প্রোগ্রামের কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তোমার এক্সেকের পরে যদি কোনো প্রিন্ট থাকে ওই প্রিন্টটা হবে না, এটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের ফোকাস। কারণ এক্সেক হলে কি হয়, তোমার প্রোগ্রামের যে কোড পার্টটা ওটা রিপ্লেসড হয়ে যায়, তোমার যেই প্রোগ্রামটা এক্সেক করতেছে ওর কোড দিয়ে আর কি। তো তোমার ওইটা হচ্ছে তোমাকে একটু তাহলে খেয়াল রাখতে হবে, তাছাড়া এক্সেক ইউজ করলে তেমন কোনো আর ডিফারেন্স নাই। স্যার এরকম একটা एग्जांपल কি দেখানো যায় আজকে? প্র্যাকটিস প্রবলেমে কি আছে এক্সেকের থাকার কথা না? স্যার স্লাইডে আছে একটা মনে হয়, কিন্তু প্র্যাকটিস প্রবলেমে নাই। আচ্ছা প্র্যাকটিস প্রবলেমে নাই, সো স্লাইডেরটা আমরা একটু দেখি। স্লাইডে এক্সেকেটটা রাইট। আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু দেখছি, আচ্ছা এখানে যে একটা एग्जांपलটা আছে কই গেল? স্যার একটু স্ক্রিনটা শেয়ার করা যাবে? একটু দাঁড়াও আমি করতেছি, একটু সময় দাও। আমার স্ক্রিন দেখা যায়? স্ক্রিন কি দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা সো একটু দেখো এইখানে যে एग्जांपलটা আছে, আচ্ছা মনে করো এই যে এইখানে আচ্ছা একটু দাঁড়াও, এখানে কি আছে না, আচ্ছা পেন আছে, আচ্ছা এই দেখো এখানে আমার যদি চাইল্ড প্রসেস হয়, চাইল্ড প্রসেস যে পিআইডি ইকুয়াল টু 0 মানে কি আমার চাইল্ড প্রসেস হলে, রাইট? চাইল্ড প্রসেস হলে আমরা কি একটা এক্সেক ফাংশন কল করতেছি, তাই না? তার মানে আমরা ওই যে একটা অন্য একটা প্রোগ্রাম যে এলএস প্রোগ্রাম দিয়ে আমরা কারেন্ট প্রোগ্রামটাকে হচ্ছে রিপ্লেস করতেছি। হ্যাঁ, তো তোমার যদি এখানে যে ফর্ক করার পর এখানে যদি একটা প্রিন্ট থাকতো, মনে করো এখানে হচ্ছে আমার প্রিন্ট আছে, প্রিন্ট মনে করো 1, হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রিন্টটা হচ্ছে এই যে এইটা মানে এই এলসিপ এর ভিতরে এরকম একটা প্রিন্ট আছে, তাহলে কিন্তু এই প্রিন্টটা হইতো না, কারণ এক্সেক ফাংশন কল করলে আমার এই কোডগুলো আর এক্সিস্ট করবে না আমার ওই চাইল্ড প্রসেসটা রিপ্লেস হয়ে যাবে, রাইট? সো এই জিনিসটা জাস্ট খেয়াল রাখতে হবে। তার মানে এখানে তোমার কি হবে, জাস্ট হচ্ছে এই যে চাইল্ড কমপ্লিট এটা প্রিন্ট হবে, রাইট? বুঝতে পারছি? জি স্যার। আর স্যার ফর্ক কল হলে কি মানে ভেরিয়েবল গুলারও কি কপি চলে যায়
চাইল্ড আর প্যারেন্টের কাছে? হ্যাঁ, ভেরিয়েবল গুলোর একটা কপি চলে যাবে। ডিফারেন্ট প্রসেস, রাইট? প্রসেস থাকা মানে কি তোমার ওই ভেরিয়েবল গুলোরও একটা কপি চলে যাবে। ঠিক আছে, তারা ডিফারেন্ট মেমোরি স্পেসে বিলং করবে, তাদের মেমোরি কিন্তু শেয়ার্ড হবে না নরমালি। ঠিক আছে, ওই যে শেয়ার্ড মেমোরি ইউজ করার জন্য তোমরা ল্যাবে করছো না, ওই যে ইন্টার প্রসেস কমিউনিকেশন, ল্যাবে এটা করানো হয়েছে না আইপিসি? জি স্যার। ওখানে ওই যে দুরকম ওয়েতে প্রসেসগুলোর মাঝে কমিউনিকেট করতে পারি, মেসেজ কিউ বা হচ্ছে ওই যে শেয়ার্ড মেমোরি। তো আমরা ওই যে আমাদের ওইভাবে কমিউনিকেট করতে হয় কারণ আমাদের মেমোরিগুলো কি শেয়ার্ড না, তারা ডিফারেন্ট মেমোরি স্পেসে বিলং করে। একটা প্রসেস কি তার ভেরিয়েবল চেঞ্জ করে ফেললে আর একটা প্রসেসে ওটার কোনো এফেক্ট পড়বে না, কারণ দুটো ডিফারেন্ট কপি, সেম মেমোরির লোকেশনে পয়েন্ট করে না, রাইট? ওই জন্য দেখো এই যে পিআইডি যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা চাইল্ড প্রসেসে একটা ভ্যালু হোল্ড করে, প্যারেন্ট প্রসেসে কি আরেকটা ভ্যালু হোল্ড করে, তাই না? ওই জন্য আমরা ওটা দেখেই বুঝতেছি যে কোনটা চাইল্ড কোনটা প্যারেন্ট। মানে স্যার সিমুলেশনটা কি একটু দেখাবেন? স্যার স্লাইডের লাস্টে সিমুলেশনটা কি দেখাই দিবেন তাহলে? ওই যে স্যার ভেরিয়েবলটা যেটা, মানে আমার অ্যানসারটার সাথে একটু মিলাইতাম তাহলে। এটার সিমুলেশন না স্যার এটা না, এটা পরে মানে পরের স্লাইডটা আর কি। এটা কোনটা সরি এটা? হ্যাঁ 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 স্যার, এখানে তো ভেরিয়েবল x আছে, এখানে এই যে x এর ভ্যালু 1, তাই না? এটা এখন ইনিশিয়ালি এখন আমরা প্যারেন্ট প্রসেসে আছি, আমরা হচ্ছে যে প্যারেন্ট প্রসেসে আছি, আমরা প্যারেন্টে আছি। আমরা ফার্স্টে ফর্ক করলাম, ফর্ক করে আমরা একটা চাইল্ডে, প্যারেন্ট আর চাইল্ডে ভাগ হয়ে গেলাম, তাই না? আমি প্যারেন্ট আর চাইল্ডে ভাগ হয়ে গেলাম। এখন আমার চেক করতে হবে যে এর ভ্যালু কার কোথায়, ফর্কের রিটার্ন ভ্যালুটা এতে আছে, রাইট? তো এর ভ্যালু যে প্যারেন্টের জন্য এ হচ্ছে মনে করো গ্রেটার দ্যান 0, এখানে এ হচ্ছে আমার 0। তো দেখো এখন x এর ভ্যালু এখানে 1, x হচ্ছে দুই জায়গাতে কপি হয়ে যাবে, এখানেও x = 1, এখানেও x = 1, বাট এই দুই x কিন্তু ডিফারেন্ট, এর x আর এর x কিন্তু ডিফারেন্ট, মানে এখানে দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল, দুটার ভ্যালু 1। ঠিক আছে, আমাদেরকে দুটা ডিফারেন্ট ভেরিয়েবলের মতো দেখে ট্রিট করতে হবে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, সো তাইলে এখন আমরা কি করছি দেখো, যে চাইল্ডে যে a = 0 মানে কি চাইল্ডে আমরা কি করছি, x এর ভ্যালু 1 কমা ফেলছি, তার মানে x এর ভ্যালু এখন আমার x এর ভ্যালু 1 কমে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে x এ কি প্রিন্ট করবে, সে 0 প্রিন্ট করবে, তাই না? মানে সে কি ভ্যালু অফ x = 0 ইজ 0 প্রিন্ট করবে। এখন দেখো এখানে ওয়েট আছে, এখন প্যারেন্ট আর চাইল্ড দুটোই প্যারালাল চলতেছিল, বাট যেহেতু এখানে আমি ওয়েট দিয়ে রাখছি, তার মানে অবশ্যই এটা আগে প্রিন্ট হবে, এটাকে পরে প্রিন্ট করতে হবে। এই অর্ডার যদি উল্টাপাল্টা করো তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, ঠিক আছে? এটা ভুল করা যাবে না। ওয়েট দেওয়া মানে তোমার চাইল্ড আগে, ঠিক আছে? ওয়েট দেওয়া মানে তোমার চাইল্ডকে আগে এক্সিকিউট করতে হবে, প্যারেন্টকে পরে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? প্যারেন্ট পরে কাজ করবে। সো এখানে ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ফোর্ক কল করার পর কি আমরা চাইল্ড ব্লক অথবা প্যারেন্টস ব্লক যে কোনো একটাতে যেতে পারবো? পারবা, বাট এই যে যেহেতু ওয়েট আছে, প্যারেন্ট এখানে আটকে থাকবে। স্যার এখানে যদি ওয়েটের আগে প্যারেন্টে কোনো একটা প্রিন্ট থাকতো তখন হ্যাঁ ওইটা এক্সিকিউট হয়ে যেতে পারতো, এন্ড ওইটা যে কোনো অর্ডারে হইতে পারতো, ওইটাও আগে হইতে পারতো, এটাও আগে হইতে পারতো, ঠিক আছে? বাট ওয়েটে আটকাইতো। তাহলে ওয়েটের আগ পর্যন্ত হ্যাঁ, ওয়েটের আগ পর্যন্ত তোমার প্যারালাল, মানে যে কোনো অর্ডারে হইতে পারে। হ্যাঁ বলো স্যার, প্যারেন্ট প্রসেসে তো x এর ভ্যালুটা 2 হইতেছে, মানে পরের যে প্রিন্টটা ওইটা। হ্যাঁ এখানে 2 হবে। তো এখানে দেখো এখানে x এর ভ্যালু এখন কি 1 আছে, এখানে x এর ভ্যালু 1, রাইট? কারণ এটা ডিফারেন্ট ভেরিয়েবলের মতো কাজ করবে। তাহলে x এর ভ্যালু এখানে চেঞ্জ হয়ে কি 2 হয়ে গেল, তাহলে এখানে কি 2 প্রিন্ট হবে। স্যার ফার্স্টে 0 তারপরে 2 প্রিন্ট হবে। হ্যাঁ, ফার্স্টে 0 প্রিন্ট হবে, তারপর 2 প্রিন্ট হবে, ওই ফার্স্টে লেখাগুলো আছে আর কি। স্যার ওয়েটের আগে ও একটা জায়গাটা কোশ্চেন করছে, ওয়েটের আগে যদি কোনো প্রিন্ট থাকতো তাহলে 0 পরে গিয়ে কি ওই ওয়েটের সাপোজ প্রিন্ট হচ্ছে 1 করতেছে, তাহলে 0 1 2 এইভাবে প্রিন্ট হইতো? হ্যাঁ, এখানে যদি মনে করো যে এখানে এই পজিশনে মনে করো একটা প্রিন্ট 1 আছে, প্রিন্ট 1 আছে, তাহলে তোমার 0 1 2 এটাও হচ্ছে ভ্যালিড, 1 0 2 এটাও ভ্যালিড অ্যানসার, ঠিক আছে? বুঝতে পারছি স্যার।
আচ্ছা স্যার, ক্লাসের মধ্যে যে ইফ কন্ডিশনের মধ্যে ফর কল দিছিলেন কতগুলো দেখাইছিলেন না, ওগুলো স্কিপ করবা। মানে ওরকম এক্সাম্পল আসবে না, মানে ওরকম আসে ওগুলো হচ্ছে অফিসিয়ালি হচ্ছে আমরা সব সেকশনে বা পুরো কোর্সে পড়াই না। আমি হচ্ছে পড়াইছি কজ হচ্ছে আরো কমপ্লিকেটেড সিনারিও গুলো দেখানোর জন্য। স্যার তাও দেখা দেন না একটা। স্যার আরেকটা ছিল যে ফর্ক ইফ এলস এর ভিতরে যে নট ফর্ক মানে নট ট্রু টাইপের, ওগুলো কি দেখে যাব? ওগুলা নরমাল জাস্ট ফর্ক। না ওগুলো আপাতত দেখার প্রয়োজন নাই। আমি তো তোমাদেরকে একটা শীট দিছি না, আমি কয়েকটা প্রবলেমের সলিউশন করে। স্যার স্ল্যাকে কতগুলো মেসেজ হচ্ছে দেখা যাচ্ছে না 90 ডেজ এর উপরে কতগুলো। আচ্ছা ওগুলো আপাতত স্কিপ করতে পারো, কারণ ওগুলো হচ্ছে আসলে মানে সবার জন্য আসলে নট মানে ইজি আর কি, সবাই পারবে না, ঠিক আছে? সবচেয়ে কমপ্লিকেটেড মানে আমাদের এক্সাম সিলেবাস অনুযায়ী ওরকম একটা দেখাই দিলে ভালো হয়। সবচাইতে কমপ্লিকেটেড মানে তুমি হচ্ছে যে এই টাইপের ট্রেসিং গুলোই ভালো করে প্র্যাকটিস করে যাও, এই টাইপের ট্রেসিং বা হচ্ছে যে এই ট্রেসিং টাইপের গুলা। স্যার প্র্যাকটিস প্রবলেম যদি আমরা করতে পারি তাহলে কি আমরা সেফ বলতে পারি? কি করতে পারো? আমাদের যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া হয়েছে স্যার, হ্যাঁ ওগুলো যদি তুমি নিজে নিজে সলভ করতে পারো কারেক্টলি, হোপফুলি তুমি পরীক্ষাতে অ্যানসার করতে পারবা। স্যার অ্যারে টাইপের কিছু দেখতে হবে বিকজ কুইজে মেবি আমাদের ফার্স্ট কুইজে অ্যারেও দেখতে পারো। অ্যারে মানে এগুলো তো বেসিক্যালি আমাদের কোডের ট্রেসিং, তো এই কোডের আউটপুট বের করা এটা তোমরা প্রথম সেমিস্টার থেকে করে আসতেছো, এটা তো নতুন করে শেখানোর কিছু নাই, তাই না? মানে কোডের আউটপুট জাস্ট বের করতে কি হয় এটা তো মানে এটা তো তোমাদের হচ্ছে ওই 110 থেকে আর কি করে আসার কথা, জাস্ট ওই নলেজগুলো কাজে লাগাবা। হ্যাঁ স্যার ওই কোশ্চেনটা একটু দিয়ে দিন। কোন কোশ্চেন? কুইজের কোশ্চেনটা আর কি স্যার, মানে যেটা অ্যারে দিয়ে আসছে ফরকে। ও আচ্ছা ওইটা দেই নাই আমি স্যার। কুইজ 1 আর কুইজ 2 এর কোশ্চেনটা দিলে একটু ভালো হতো। আচ্ছা কুইজ 1 এ ওই প্রসেসের উপর নিছিলাম না, ওইটা তো হচ্ছে ইয়া দিয়ে করছিলাম আমরা। কুইজ 1 মোস্ট প্রবাবলি ফরকের বুক ছিল। হ্যাঁ তো ওগুলো ওটা একটু ইয়া ছিল না, ওই যে আমরা এই যে এন্ড লাস্ট একটা আউটপুট প্রিন্ট করার ছিল। হ্যাঁ ওই ট্রেসিং এর প্রবলেমটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আমি এটা শেয়ার করে দেব। আচ্ছা স্যার বলো। এই যে আমাদেরকে তো পিটারসনের ধরেন সিমুলেশন এটা হচ্ছে পারতেছি, কিন্তু হচ্ছে অন্য যে প্রসেসগুলো আছে মানে সেকশন এই যে মিউটেক্স আর সিমাফোর এগুলা থেকে কি কোনো সিমুলেশন আসবে? হ্যাঁ তোমরা যেটা করবা হচ্ছে মিউটেক্স, সেমাফোর, তারপরে কম্পেয়ার এন্ড সোয়াপ, টেস্ট এন্ড সেট, এগুলো হচ্ছে ওই প্রোডিউসার কনজিউমার যে প্রবলেম আছে ওইটা সলভ করার জন্য এগুলো দিয়ে করার ট্রাই করবা আর কি, ঠিক আছে? তাইলে মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যাবে, কারণ এগুলো থেকে তুমি আসলে তো নতুন প্রবলেমের সলিউশন ডিজাইন করতে পারবা না। স্যার ওইখান থেকে কোনো সিমুলেশন টাইপের কিছু আসবে, মানে হচ্ছে যেমন পিটারসনের যেমন একটা সিমুলেশন দিছিলেন টাইম টু টাইমে কি চেঞ্জেস আসছে। হ্যাঁ ওই টাইপেরই মানে ওই কোড দেওয়া থাকলে ওই কোডটা ইউজ করবা। মনে করো টেস্ট এন্ড সেট বা কম্পেয়ার এন্ড সব এগুলোর কোড দেওয়া আছে না, হ্যাঁ ওইটা জাস্ট ওই যে পিটারসনের মতো সিমুলেট করবা সেম ভাবে আর কি। সমস্যা হচ্ছে স্যার পিটারসনেরটা আমরা করতে পারতেছি স্যার, মিউটেক্স তারপরে হচ্ছে স্যার লক, ওই দুটো ওইগুলো কয়েকটা কোশ্চেন দেন না, ওগুলো প্র্যাকটিস করতে। স্যার সিমাফোরে তো হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দেয়া নাই স্যার, ওটাও তো প্র্যাকটিস করতে পারতেছি না। সেমাফোরের প্র্যাকটিস প্রবলেম দরকার। হ্যাঁ স্যার এগুলো কি আসবে, মানে আসলে আর কি দরকার, না আসলে দরকার না। এমনি হচ্ছে পিটারসনটা পারতেছি বাট অন্যগুলো পারতেছি। ওটা আপাতত থিওরিটিক্যালি পড়ো, ওগুলোর হচ্ছে সিমুলেশন প্র্যাকটিস করতে হলে ওইটার মনে করো প্রোডিউসার কনজিউমার প্রবলেমের যে সলিউশনটা আছে ওইটারই হচ্ছে মিউটেক্স, সেমাফোর দিয়ে একটা সলিউশন আছে। তো ওইটা তো যেহেতু আমরা পড়াই না, জাস্ট হচ্ছে আমরা বেসিক জিনিসটা থিওরিটিক্যালি কেমনে কাজ করে ওইটা আছে। সো আপাতত মিউটেক্স সিমাফোর এটা কি দেখতে হবে নাকি না দেখলেও হবে? ওটা দেখতে হবে, ওটা তো থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো আছে না, জিনিসটা কেমনে কাজ করে, কিভাবে ইমপ্লিমেন্টেড, এই জিনিসগুলো তো লাগবে আমাদের। বাট ওগুলো কোশ্চেনটা কি এরকম থাকবে যে প্রসেস একটা মানে एग्जांपल দেয়া আছে প্রসেস এন্ড দেন কোডটা বা অ্যালগরিদমটার নাম বলছেন এন্ড দেন আমাকে অ্যাজিউম করে জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি হোল অ্যালগরিদম কিভাবে গিভেন প্রসেসের জন্য কাজ করতেছে, এরকম কিছু? মানে এটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে আর কি। তোমার নরমালি হচ্ছে এটার ডিজাইন আমরা দিতে চাই না, কারণ ডিজাইন সলিউশন ডিজাইন করা, কোনো প্রবলেমের সলিউশন এগুলোতে ডিজাইন করা এটা হচ্ছে টাফ।
হ্যাঁ রিলি টাফ। সো ওই কারণে হচ্ছে আমরা ওইটা মানে স্যার এটা Normally এক্সপ্লেনেশনটা কিরকম হবে? মানে একটা হচ্ছে যে আমি বলতেছি যে এটার পরে এটা এইভাবে শেয়ার্ড মেমোরি বা টেস্টের জন্য এইভাবে কাজ করতেছে নাকি, হ্যাঁ বুঝতেছি না স্যার আসলে। স্যার ওখানে তো তোমার সিম্পল কোড দেওয়া আছে রাইট? সো কোডটা হ্যাঁ মনে করে কেমনে কাজ করতেছে, কেন কাজ করতেছে, যে ওই ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে একজন চেঞ্জ করতেছে আর একজন চেঞ্জ কোডটা করতেছে কি না। স্যার দেয়া থাকবে নাকি আমাদেরই মুখস্থ কোড কাইন্ড? কোড যদি ট্রেসিং থাকে আমরা ট্রেসিং এ তো কোড দিয়ে দেই রাইট? সো যাতে হচ্ছে কোড দেখে তোমরা ট্রেসটা করতে পারো যে আসলে কখন কোনটা এক্সিকিউট হচ্ছে, কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? স্যার ফর্কের প্রবলেমগুলোতে যদি ওয়েট ফাংশন ইউজ না করে তাহলে কি চাইল্ড বা প্যারেন্ট যে কোনো একটার আউটপুট আসতে পারে না? মানে সিকোয়েন্সের তো এখানে আমি তো বলছি, এটা শুরুতে বললাম না? স্যার মিউটেক্স সেমাফোরে কোনো একটা সিমুলেশন দেখানো যাবে? মিউটেক্স সেমাফোরের সিমুলেশন, আচ্ছা ওটা তো আমরা পিটারসনের মতো করে সিমুলেশন করি না। ওই মিউটেক্স সেমাফোরটা আসলে এরকম নরমালি ডিজাইন প্রবলেম করতে দেওয়া হয়। করছো না ল্যাবে যেটা করছো না? ল্যাবে কি ছিল? স্যার করছি স্যার আমাদের এক সিনিয়রকে জিজ্ঞেস করছিলাম, তো তখন উনি বলল যে আমাদের নাকি 3টা প্রসেস দিয়ে ওনাদের নাকি আসছিল যে লেটেক্স এর মিউটেক্স এর ডিজাইন মানে সিমুলেশন দিতে, সেমাফোরের সিমুলেশন দিতে। সো এর জন্য স্যার ভয় পাই। এটা আসতে পারে, জাস্ট ওই পিটারসনের মতো করে ইয়ে করবা। আমাদের কি ওখানে মিউটেক্স সেমাফোরের কোড দেওয়া থাকবে স্যার একটা দেখাই দেন না, মানে ওই যে পিটারসনেরটা করতে পারতেছে কিন্তু স্যার মিউটেক্স আর সেমাফোরটা করতে পারতেছে না। এটা ওরকম একটা দেখাই দেন না, ওরকম একটা দেখাই দিলে সবার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। একটু দাঁড়াও, আমি তোমাদের স্লাইডটা দেখাই। মানে স্লাইডে একটা কোড থাকার কথা, এই যে এই টাইপের মনে করো সেমাফোর বা মিউটেক্স আছে রাইট? আচ্ছা এই যে এরকম মনে করো সেমাফোরের কোডটা আছে। হ্যাঁ তো এরকম আমার থাকতে পারে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায় রাইট? জি স্যার। তো মনে করো আমার এরকম থাকতে পারে যে কোড দেওয়া থাকলো, দুটো প্রসেস আছে। তো এক একটা দেখা গেল যে ওরকম কয়টা স্টেটমেন্ট পরপর সুইচ হয়, জাস্ট ওভাবে আমাদের এক্সিকিউট করতে হবে। তো আমরা কি জানি যে এই যে সিগন্যালের ভ্যালু যদি এস ইনিশিয়ালি হচ্ছে 0 দেওয়া থাকে, হ্যাঁ এস ইনিশিয়ালি মনে করো 1 দেওয়া আছে, তো তাহলে কোনো একটা প্রসেস P1 যদি হচ্ছে ওয়েট কল করে, মানে ওয়েট কল করে, তাহলে ও এস এর ভ্যালুটা হচ্ছে সে 0 করে দিল। হ্যাঁ তাহলে P2 যখন ওয়েট কল করবে সে হচ্ছে ব্লকড হয়ে যাবে রাইট? পিটারসনে কি ছিল, একজন ব্লক হয়ে যেত না, মনে পড়ে? সেম ওয়েতে এখানে আর কি আমাদের কোড দেওয়া থাকবে। এখন কোড তো বিভিন্ন রকম হতে পারে। মনে করো এখানে আমার প্রসেস P1 আর P2 দেওয়া আছে, তো কোডটা এরকম যে ফাংশনটা মনে করো এরকম আসলো যে ওয়েট ফাংশন কল করব, দেন আমার ক্রিটিক্যাল সেকশন আছে, দেন হচ্ছে আমি পোস্ট কল করি, ঠিক আছে? এন্ড এর পরে আমার মনে করো এরকম রিমাইন্ডার সেকশন আছে। তো এখন স্যার এটা পোস্ট হবে নাকি সিগন্যাল? একই ব্যাপার। আমি হচ্ছে ওই সি কোডে যেভাবে লেখে ওটা লিখছি আর কি। সিতে মানে সি কোডে সেমাফোরে ওয়েটার পোস্ট ফাংশন আছে, তো ওইভাবে লিখছি আর কি। থিওরিটিক্যালি তুমি সিগন্যাল লিখতে পারো আর কি। তো ওই যে সেম পোস্ট ফাংশন আছে না, মনে আছে? এই যে সেম পোস্ট সেম ওয়েট এরকম। তো যেটা হচ্ছে তাহলে তুমি যদি টেবিল আমরা যদি এরকম ড্র করি, ফর এক্সাম্পল হচ্ছে এরকম স্পেসিফিকেশন দেওয়া আছে যে কনটেক্সট সুইচ আফটার কনটেক্সট সুইচ এভরি 3 স্টেটমেন্টস মনে করো। তাহলে কি তোমার হচ্ছে এখানে কি থাকলো যে টেবিলে মনে করো এরকম থাকলো। তো ফার্স্টে হচ্ছে কি ইনিশিয়ালি মনে করো এস এর ভ্যালু 1 দেওয়া আছে,
এস এর ভ্যালু ইনিশিয়ালি আমরা জানি 1, রাইট? সো এখানে তাহলে কি p1, এটা মনে করো প্রসেস p1, এটা হচ্ছে প্রসেস p2, তাহলে কি হইতেছে? তো তোমার এখন আমরা মনে করি এটা বলে দিছি যে হচ্ছে p1 স্টার্টস ফার্স্ট। স্যার সিমাফোর তারপর ওই যে মিউটেক্স এগুলোর জন্য তো অবশ্যই বলে দেওয়া থাকবে কোথা থেকে শুরু হচ্ছে, তাই না স্যার? না বলে দেওয়া থাকলে কোডটাও হয়ে থাকবে আর কি। আমি যদি এরকম না বলে দেই, বাট হচ্ছে যদি এমন হয় যে দুটা প্রসেস আছে, একটা প্রসেস এরকম আছে, একটা এই যে ফাংশন 1 আর একটা প্রসেস মনে করো ফাংশন 2 এক্সিকিউট করে, মনে করো এরকম, ঠিক আছে? এই হচ্ছে ফাংশন 2, তো এইটাতে হচ্ছে আমার ওয়েট নাই, তাহলে আমি কিন্তু শিওর যে এখানে তোমার কি এখানে এস এর ভ্যালু 0 দেওয়া আছে, তাইলে হচ্ছে আমি শিওর যে এখানে এই যে ফাংশন 2 যে এক্সিকিউট করতেছে ও আগে এক্সিকিউট করবে, কারণ ওকে কেউ আটকাইতেছে না, তাই না? বাট ওই যে ফাংশন 1 যখন এক্সিকিউট করতে যাবে ও আটকে যাবে, রাইট? সো ও হচ্ছে যেহেতু আটকাচ্ছে না, ওর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে যখন পোস্ট করতেছে তখন সে ফাংশন 1 কে আনলক করতেছে, ঠিক আছে? সো এভাবে থাকতে পারে আর কি, বিভিন্ন রকম ভাবে হতে পারে। সো তোমাকে আসলে ওভাবে চিন্তা করতে হবে আর কি যে কোনটা আসলে কাজ করবে, কেন কাজ করবে। সো এই কেসে হচ্ছে আচ্ছা মনে করো এটাই আসে, ঠিক আছে? সো আমাদের এস এর ভ্যালু 0 দেওয়া আছে, আর p1 হচ্ছে মনে করো p1 হচ্ছে ফাংশন 1 কে এক্সিকিউট করে, আর p2 হচ্ছে ফাংশন 2 কে এক্সিকিউট করে, ঠিক আছে? তো এখন তাহলে আমি এখান থেকে কি জানতেছি যে যেহেতু হচ্ছে এস এর ভ্যালু 0, তার মানে p1 যখন এক্সিকিউট করতে যাচ্ছে, সে যখন ওয়েট কল করে সে আটকে যাচ্ছে, কারণ আমি তো নেগেটিভ হতে দিব না সেমাফোরের সংজ্ঞা অনুযায়ী। বাট ফাংশন 2 বা p2 কে আটকানোর মতো কেউ নাই, তার মানে p2 এক্সিকিউট করা শুরু করে দিতে পারবে। তার মানে p2 এক্সিকিউট করা স্টার্ট করবে, ওর ক্রিটিক্যাল সেকশন ঢুকে যাবে। ক্রিটিক্যাল সেকশনে মনে করো 3টা স্টেটমেন্ট থাকলে, সেকশন 1, ক্রিটিক্যাল সেকশন 2, ক্রিটিক্যাল সেকশন 3। হ্যাঁ, তো এরপরে যেটা হবে যে কনটেক্সট সুইচ হবে। কনটেক্সট সুইচেও কি এখানে হচ্ছে স্টাক, হ্যাঁ, স্টাক ইন ওয়েট, রাইট? এরপরে কি হবে, ও হচ্ছে পোস্ট করবে, রাইট? ও যখন পোস্ট করবে, ও পোস্ট করার পরে হচ্ছে কি তার রিমাইন্ডার সেকশন এক্সিকিউট করতে থাকবে, রাইট? তো ও যখন পোস্ট করে ফেলছে ও কি এই তখন আনব্লক হয়ে গেছে, p1 আনব্লক হয়ে ওর ক্রিটিক্যাল সেকশনগুলো এক্সিকিউট করতে থাকবে, রাইট? সো এর মনে করো কাজ শেষ। সো হচ্ছে আবার কি আবার পোস্ট কল করলো, তারপরে rs1 rs2, মানে সেম ওয়েতে আমরা পিটারসন যেমন করছি এখানে সেম ওয়েতে, জাস্ট হচ্ছে এখানে কোডটা একটু ডিফারেন্ট। তো বেসিক্যালি তোমাদের জাস্ট দেখতে হবে যে কোড যদি আলাদা হয়ে যায় তাহলে তুমি সিমুলেশন করতে পারতেছো কিনা, এটাই আর কি। মানে ফান্ডামেন্টালি ডিফারেন্ট কোনো কিছু না, কিন্তু জাস্ট হচ্ছে মানে তোমাদের একটু ডিফারেন্ট ইনস্ট্রাকশন বা ডিফারেন্ট কোড দেওয়া আছে। তো এটা তো হচ্ছে সবার পারা উচিত, আমি এক্সপেক্ট করবো আর কি, যদি কিছু আসে। স্যার সিমুলেশন যদি না আসে তাহলে কি সিনারিও বেস্ট আসবে? আসতে পারে, সব রকমই এক্সপেক্ট করতে হবে আর কি। বাট ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা যা পড়ছি ওখান থেকে আসলে খুব ডিফারেন্ট বা ফান্ডামেন্টালি ডিফারেন্ট ওরকম কিছু আসার স্কোপ তো নাই, রাইট? আমরা মানে যেগুলো পড়ছি ওগুলোর মধ্যে থেকেই মোটামুটি বিভিন্ন ওয়েতে আসতে পারে। নতুন থিওরি বা একদম ডিফারেন্ট নতুন জীবনে দেখি নাই থিওরি এরকম তো আসবে না, ওখান থেকেই বিভিন্ন সিনারিও বেসড প্রবলেম আসতে পারে। স্যার এ তো পোস্ট তারপর ওয়েট, এগুলোর মানে বেসিক যে কোডটা ওটা কি দিয়ে দেওয়া থাকবে বা কিছু? এগুলো এই যে পোস্ট আর ওয়েটের ভিতরের ইমপ্লিমেন্টেশন আমাদের দরকার নাই, এগুলোতে অ্যাটমিক অপারেশন। জি স্যার। তো ধরে রাখো যে পোস্ট এক স্টেটমেন্ট এক ইয়াতে ইনস্ট্রাকশনে এক্সিকিউট হয়ে যায়, এটা ধরে রাখতে হবে। আমরা তো ওরকম ভাবেই চিন্তা করি, রাইট? জি এভাবে ধরে রাখি আর কি। আচ্ছা না স্যার, মানে বলতেছিলাম যে মানে এস এর ভ্যালু যে বাড়ে কমে বা ওয়েটের ক্ষেত্রে বা পোস্টের ক্ষেত্রে বাড়ে, এই এগুলো তো ভিতরে ইমপ্লিমেন্ট করা, ওই ফাংশনের ভিতরে ইমপ্লিমেন্ট করা, এগুলো তোমার মানে ভিতরের জিনিস আর কি। মানে লো লেভেলে এগুলো ইমপ্লিমেন্ট করা, তোমাকে কিছু করতে হবে না। তুমি ওই ভেরিয়েবলের উপরই হচ্ছে কাজটা করো, ওই ভেরিয়েবলের ভ্যালুই ফাংশনের ভিতরে ম্যানিপুলেট হয়, তোমাকে ওই আলাদা করে ভেরিয়েবল চিন্তা করতে হবে না। আচ্ছা স্যার, পিটারসন প্রবলেমে আমরা টার্ন দেখে ডিসাইড করব যে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে নাকি ফ্ল্যাগের ভ্যালু দেখে? আচ্ছা, এখন আইডিয়ালি হচ্ছে তোমার যে কোন অর্ডারে হইতে পারে,
নরমালি বলে দেওয়া থাকা উচিত যে আসলে কোনটাকে এক্সিকিউট করবে, বাট তুমি আসলে এটা জানো না আগে থেকে। যদি বলে না দেওয়া থাকে তুমি জানো না কোনটাকে এক্সিকিউট করবে, বাট আমরা স্ট্যান্ডার্ড একটা ধরে নিব যে ঠিক আছে সবাই একটা এই স্ট্যান্ডার্ড ফলো করবো আর কি, ঠিক আছে। সো তখন আমরা ফ্ল্যাগটা ধরে রাখি। হ্যাঁ, কুইজ 4 এ যে পিটারসনের প্রবলেমটা দিছিলেন ওখানে আপনি হচ্ছে সলিউশনে যে প্রসেস 2টাকে হচ্ছে আগে এক্সিকিউট করেন। হ্যাঁ, আমি আই এর ভ্যালু দেখি আর কি, আমি আই এর ভ্যালু দেখি। মানে তুমি ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ফলো করতে পারো, যে একটা প্রসেস 2 এর 2 হচ্ছে ওর ইনডেক্স 0, প্রসেস 1 এর ইনডেক্স 1। তো ফ্ল্যাগ আমাদেরকে যে প্র্যাকটিস প্রবলেমের সলিউশনটা দিছে ওখানে হচ্ছে প্র্যাকটিস প্রবলেমে, হ্যাঁ প্র্যাকটিস প্রবলেমে ডিফারেন্ট অর্ডারে দেখানো হয়েছে। ইটস পারফেক্টলি ফাইন, কারণ হচ্ছে এটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমরা কি ফলো করব ইটস আপ টু আস, ঠিক আছে। আমরা জিনিসটা এমন না যে হার্ড অ্যান্ড ফাস্ট টুল যে এটা থাকলে এটাই ফলো হবে, বাট মানে ইন কম্পিউটার সিস্টেম এটা যে কোনো অর্ডারে হতে পারে, বাট আমরা ম্যাথ করার সময় উইল ফলো স্ট্যান্ডার্ড। সো আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি, ঠিক আছে। আমি আই দিয়ে ফলো করি কারণ এটা আমার কাছে ইজিয়ার মনে হয়, কনফিউজ হওয়ার চান্স কম, কারণ আমরা সব সময় আই ভ্যারিয়েবল লিডাই ইউজ করতেছি। মানে স্যার ফ্ল্যাগ অফ আই যেটা ট্রু হবে ওইটা আমরা আগে এক্সিকিউট করব। এক্স্যাক্টলি, মানে এটা তাহলে আমাদের ইউনিফর্ম থাকে যে ঠিক আছে। আমি ফ্ল্যাগে করেছিলাম, পিডিএস স্যার বলছিলেন যে মানে যেটা ফ্ল্যাগ দেওয়া থাকে ইনিশিয়ালি ওইটাকে কনসিডার, যেটা মানে আই এর ভ্যালুটাকে কনসিডার না করে, কারণ তখন তো প্রসেস এক্সিকিউশন শুরু হয় না, তো ওই লোকাল ভেরিয়েবলটাকে কনসিডার না করে শুরুতে যে ফ্ল্যাগটা দেওয়া থাকে ওইটার উপর ডিপেন্ড করে। এখন ইস্যুটা হচ্ছে প্রসেস এক্সিকিউশন শুরু হয় না, বাট আমরা কিন্তু একটা আই অ্যাসোসিয়েট করি একটা প্রসেসকে, তাই না? স্যার ওই কোশ্চেনটাই আমি করেছিলাম ডিসলাইকে। হ্যাঁ ওইটাই, মানে আমি তোমাকে ওইটাই বললাম যে আসলে এই জিনিসটা তো স্ট্যান্ডার্ড, এখন তুমি কোনটা ফলো করতেছো এটা আসলে কম্পিউটারের কোনো কিছু যায় আসে না। মানে তুমি যদি মানে কম্পিউটারের পার্সপেক্টিভে চিন্তা করলে তুমি P1 কে আগে স্টার্ট করো নাকি P2 কে আগে স্টার্ট করো, এটা কম্পিউটারে কিছু যায় আসে না। এটা কম্পিউটার ক্যান স্টার্ট এট এনি অর্ডার, ঠিক আছে। সো আমরা যে কোনো একটা ফলো করব, মানে ইটস টোটালি আপ টু আস। স্যার জম্বি সিপিইউ কি ইম্পর্টেন্ট? কি জম্বি প্রসেস, অরফান প্রসেস এগুলা? হ্যাঁ, এগুলার কনসেপ্টটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি, যে আসলে কোনটা কি, যে জম্বি প্রসেস কাকে বলে, বা এগুলো তো আমাদের জানা উচিত, কারণ এই জিনিসগুলা কিন্তু মানে লাইক ইন্টারভিউ কোশ্চেন টাইপের, রাইট? সো তুমি কোর্স করছো বাট ইউ ডোন্ট নো অ্যাবাউট জম্বি প্রসেস, সো তোমাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে ইফ ইউ কান্ট অ্যানসার, সো তুমি আসলে এই কোর্স থেকে কি শিখছো। স্যার সিপিইউ স্কেজুলিং নিয়ে একটু কোশ্চেন ছিল স্যার। আমাদের ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম এই দুইটার মাঝে ডিফারেন্সটা আসলে কি স্যার? কি ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম? একটা হচ্ছে রেসপন্স টাইম হচ্ছে তুমি ফার্স্ট যে রেসপন্সটা পাও, মানে তোমার মনে করো তুমি ফার্স্ট যে ফিডব্যাক পাবা, একটা প্রসেস রান হলে যে ফিডব্যাক পাই আমরা, মনে করো একটা আউটপুট আসে, তো তোমার একটা ফার্স্ট আউটপুট আসা মানে যে প্রসেস শেষ হয়ে যাওয়া জিনিসটা এমন না। তোমার প্রসেস শেষ হওয়া পর্যন্ত যে টাইম, ওটা আমরা টার্নারাউন্ড টাইম হিসাব করি, রাইট? বাট ফার্স্ট যে ফিডব্যাক পাওয়ার যে টাইমটুকু ওইটা আমরা রেসপন্স টাইম হিসাব করি, যে প্রসেস আমাকে ফার্স্ট কখন রেসপন্স দিতে কত টাইম লাগাইতেছে আর কি। এটা প্রসেস স্টার্ট করলাম তো ওইটা কতক্ষণ পরে আমাকে একটা রেসপন্স দিল, যাতে আমরা বুঝতে পারি যে প্রসেসটা রান হইতেছে, ওইটার টাইমটা ক্যালকুলেট করে আমরা রেসপন্স টাইমে, আর পুরো প্রসেসটা মানে টোটালি ফিনিশ হওয়া পর্যন্ত আমরা ওটা টার্নারাউন্ড টাইমে হিসাব করি আর কি। আর স্যার ওয়েটিং টাইমটা শুধু হবে স্যার, ওয়েটিং টাইম হচ্ছে সে কতক্ষণ আইডল বসে আছে, মানে তার প্রসেসটা হচ্ছে রান হইতে কতক্ষণ ওয়েট করা লাগতেছে, মানে তাকে হচ্ছে মানে ওই ওয়েটিং কিউতে কতক্ষণ বসে থাকা লাগছে আর কি। স্যার তাহলে ওয়েটিং টাইমের ফর্মুলা হবে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আরো 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 থাকতে পারে, সে মাঝখানে আইডল বসে থাকতে পারে না? তাহলে স্যার ওগুলা কি প্লাস প্লাস করে দিয়ে দিব? হ্যাঁ, তো সে যতক্ষণ আইডল বসেছিল তাকে যতক্ষণ ওয়েট করতে হইছে টোটালটা আর কি। তাহলে তো স্যার টার্নারাউন্ড টাইম এটা তো ওয়েটিং টাইম তো সিম্পল, আমি ক্যালকুলেশন দেখাইছি না, যে তোমার টার্নারাউন্ড টাইম থেকে তোমার ওর বার্স্ট টাইম বিয়োগ দিলে বাকিটা সময়টুকু তাকে ওয়েট করতে হচ্ছে।
স্যার রেসপন্স টাইমটা কি মানে ইম্পর্টেন্ট বিকজ আমরা তো রেসপন্স টার্ন টাইম তো তুমি মানে ডেটা না দেওয়া থাকলে ক্যালকুলেট করতে পারবা না, ওরকম ডেটা দিয়ে থাকতে হবে যে ফার্স্ট মানে রেসপন্সটা স্যার বের করবো কিভাবে? আমরা তো টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইমটাই শিখছিলাম। হ্যাঁ, তো ওই রেসপন্স টাইম হচ্ছে তোমার বলে দেওয়া থাকবে যে ঠিক আছে এত সেকেন্ডে রেসপন্স আসছে ফার্স্ট, সো ওই হিসেবে ক্যালকুলেট করবা স্টার্টিং অ্যারাইভাল টাইম থেকে কত সময় পরে ফার্স্ট রেসপন্স পাইছি, ওইটা আমার ওই প্রসেসের জন্য রেসপন্স টাইম। তো এগুলো সবগুলো প্রসেসের জন্য জাস্ট যোগ করলে হবে আর কি। তো এটা কি সিমুলেশন করার পরে আসবে? হ্যাঁ, তো সিমুলেশন তোমাকে করতে হবে না, তুমি আসলে প্রসেসে কি হইতেছে তুমি ওটা না সিমুলেশন না করলে তুমি বাকিগুলো কেমনে ক্যালকুলেট করবা? আর স্যার টার্ন অ্যারাউন্ড টাইমটা শুধু এন্ডিং টাইম থেকে অ্যারাইভাল টাইমটা ম্যানেজ করে দিলেই হবে। হ্যাঁ, এটাই। স্যার আমাদের মেইন মেমোরির যে বেস্ট ফিট ফার্স্ট ফিট ওগুলোতে তো বলে দেয়া থাকবে তাই না, যে ফিক্স সাইজ নাকি ভ্যারিয়েবল সাইজের জন্য বের করব? হ্যাঁ, আচ্ছা এখন ঘটনা হচ্ছে ওই ফার্স্ট ফিট বেস্ট ফিট ওই যেগুলোতে অ্যালোকেশন গুলোতে মেক শিওর যে তুমি হচ্ছে ক্লিয়ারলি ইন্ডিকেট করো যে কোথায় কোন প্রসেস অ্যালোকেট করছো, কোনটা ফ্রি আছে। ঠিক আছে, সো আমি হচ্ছে ওই যদি না বুঝতে পারি তখন কিন্তু সমস্যা হবে, কারণ আমি তো তোমাকে বুঝতে পারবো না যে তুমি কোথায় কি করছো, ওটা খাতা দেখা অনেক পেইন হয়ে যায়। ঠিক আছে স্যার, একেবারে অ্যানসার লিখলে হবে না নাকি স্টেপ বাই স্টেপ? অ্যানসার লিখলে কোনো সমস্যা নাই, বাট মেক শিওর যে তুমি ক্লিয়ারলি ইন্ডিকেট করে দিছো যে তুমি এই স্লটে এই প্রসেস P1 কে দিছো বা এই স্লটে এইটাকে দিছো, এই স্লটটা ফ্রি আছে। মেক শিওর যে তুমি এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করো। ঠিক আছে, তোমার অ্যানসারটা ক্লিয়ার হওয়া উচিত। মানে স্যার আপনি যেটা সলভ দিছেন না ওরকম যদি ডিরেক্টলি অ্যানসার করে দেই তাইলে অ্যানসার হ্যাঁ লিখতে পারো, সমস্যা নাই। ওটা সমস্যা নাই, তুমি অ্যানসার যদি ক্রিয়েট করো এন্ড অ্যানসার যদি কারেক্ট হয় আমার তো কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার আমাদের তো স্যার মিউটেক্স বা সেমাফোর দিয়ে কোনো এক্সাম্পল বা সিমুলেশন দেখানো হয় নাই। আর স্যার মানে কোনটা আসবে এগুলা থেকে স্যার পিটারসন মানে তিনটা হয়ে যায় স্যার। হ্যাঁ, তো জিনিসটা তো আসলে সেম, জাস্ট কোডটা ডিফারেন্ট। সো আমি তোমাকে একটা কোড করাইছি, তুমি ডিফারেন্ট কোডের জন্য করতে পারবা না। ঠিক আছে স্যার, বাট পিটারসনটা একটু ইজি লাগে স্যার। ডিফিকাল্টি লেভেল তো ডিফারেন্ট কিছু না, মানে তোমার জাস্ট ওইখানে কয়েকটা ফাংশন কল আছে, তুমি জাস্ট ওই হিসেবে একটা করে স্টেটমেন্ট হিসাব করে কাজ করবা, মানে ফান্ডামেন্টালি তো সেম জিনিস। স্যার পিটারসন এটা একটা ইএটি ক্যালকুলেট করতে দিছিলেন না এক নাম্বার কোশ্চেনে, যেটা ওটা একটু দেখে দিবেন। কোনটা? কুইজ 3 তে এক নাম্বার কোশ্চেন যেটা ছিল। কি কোশ্চেন ছিল? মানে ইএটি ক্যালকুলেট করা। ইএটি ক্যালকুলেট করতে দেই নাই আমি কখনো। আমি তো হিট রেশিও ক্যালকুলেট করতে দিছি। হ্যাঁ, হিট রেশিওটা আর কি। হ্যাঁ, তো তোমার ইকুয়েশন আছে, ইকুয়েশনে ফেলাবা, হিট রেশিও বের করবা, সিম্পল হিসাব যে তোমার ইএটির ইকুয়েশনটা কি, তোমার হিট রেশিও ইনটু টিএলবি অ্যাক্সেস টাইম প্লাস মেমোরির অ্যাক্সেস টাইম প্লাস 1 মাইনাস হিট রেশিও ইনটু টিএলবি অ্যাক্সেস টাইম প্লাস 2 টাইমস মেমোরি অ্যাক্সেস টাইম। এখান থেকে তোমার হিট রেশিও আননোন হলে এক্স এর ভ্যালু বের করবা, শেষ। সিম্পল ইকুয়েশন ফর্ম করলে তো হয়ে যাচ্ছে এটা। স্যার মিউটেক্স আর স্যার সেমাফোর রিলেটেড স্যার দুইটা প্রশ্ন স্যার আমি ইনবক্সে আপনাকে দিছি স্যার, একটু যদি দেখতেন স্যার। মিউটেক্স আর সেমাফোর রিলেটেড হ্যাঁ, কি কোশ্চেন স্যার ইনবক্সে স্যার? জি স্যার, এটা আমাদেরও প্রবলেম ছিল স্যার। এটা স্যার কোনোভাবেই স্যার এটা সলভ করতে পারতেছি না, না ইউটিউবে। এই যে স্যার নোটিফিকেশন আসছে মাত্র স্যার। এটা জি স্যার। কি সমস্যা হয়েছে এখানে স্যার? মানে স্যার মিউটেক্স স্যার এগুলোর জন্য স্যার সিমুলেশন তিনটার জন্য কিভাবে হবে? দেখো এখানে তোমার তো বলে দেওয়া আছে যে প্রসেস কি অর্ডারে আসবে, তাই না? তুমি এই যে এই কিউ এর অর্ডারে এক্সিকিউট করবা, মানে তোমার শিডিউলিং এর অর্ডার দেওয়া আছে, প্রসেস শিডিউল এভাবে হবে। স্টেপ বাই স্টেপ স্যার দেখাই দিতেন যে এটার ফুল অ্যানসারটা কেমন হবে দুইটার জন্য। তাহলে তোমার দেখো তোমার এই কেসে যে P2 আগে আসবে, সো P2 আসলে কি হবে, P2 এর জন্য এই যে ডু হোয়াইল লুপটা এক্সিকিউট হবে। তো ইনিশিয়ালি s এর ভ্যালু 2, তাই না? তাহলে P হচ্ছে কি ওয়েট কল করে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, হ্যাঁ, দেন কি হবে s এর ভ্যালু 1 হয়ে যাবে। আর হচ্ছে আমার কি দেখো এই যে তার মানে আমার প্রত্যেক তিনটা স্টেটমেন্ট করে কাজ করবে। তিনটা P2 মানে ডোতে ঢুকবে কেন স্যার? কিসে বুঝলাম না। P2 তো স্যার ডো ফাংশনে স্যার কেন ঢুকবে স্যার? তো এটাই তো কোড না, এই কোডটা তো এক্সিকিউট করতেছে। সেখানে তো স্যার মানে দুইটা আছে এর জন্য বলতে। আরে এটা বামেরটা তো সেমাফোরের ভিতরের কোড, ওয়েট ফাংশনের ইমপ্লিমেন্টেশন, সিগন্যালের ইমপ্লিমেন্টেশন।
স্যার একটু যদি স্যার বেসিক থেকে দেখাই দিতেন স্যার। এটা তো দেওয়া আছে, মানে এগুলো আমাদের লাগবে না, কারণ ওয়েট ফাংশন কেমনে কাজ করে, সিগন্যাল কেমনে কাজ করে, ওইটা তো জাস্ট দেখানো আছে, ওইটা তো আমরা এক্সিকিউট ভিতরে করতেছি। ওয়েট ফাংশন আমরা ধরবো যে ওইটা একটা ইনস্ট্রাকশন, এক একটা এক্সিকিউট করতে আমার 3 মিলিসেকেন্ড লাগে। তার মানে আমি একটা ওয়েট কল করব আর দুটো ক্রিটিক্যাল সেকশন কল করতে পারবো এক কোয়ান্টামে, তাই না? এখানে যেরকম দেওয়া আছে। স্যার একটু নিচে যান তো দেখে। এটাই তো, এরপরে নাই। হ্যাঁ, কি হইছে স্যার? এরকম প্রবলেম আসারও কি চান্স আছে? আসতে পারে স্যার। তাহলে আমাদের সাথে এরকম কিছু প্রবলেম স্টেটমেন্ট স্যার শেয়ার করেন। এটাই দেখো, এটাই একটা एग्जांपल আর কি। স্যার এটাই পাঠিয়ে দেন না, এটা একটু পোস্ট করে দেন স্যার। ওকে, আচ্ছা, যে শেয়ার করছিলা তুমি একটু চ্যানেলে শেয়ার করে দাও, তোমার কাছে যদি ফুল পিডিএফ বা ফুল এটা থাকে। আমি এখানে পুরো ছবিটা পাইতেছি না স্যার। এখানে কি মেইন কোড স্নিপেট ডুয়ের পার্টটা না কি? হ্যাঁ, ডুয়ের পার্টটা তো এক্সিকিউট করতেছে। আমার ওয়েটের জন্য কি হচ্ছে স্যার, সিগন্যালের জন্য কি হচ্ছে, সেটা তো আমার চিন্তার বিষয় না। না আচ্ছা ঠিক আছে স্যার। আমাদের বেশিরভাগই স্যার মানে এই দুইটাতেই প্রবলেম স্যার। আজকে এর জন্যই আসছি স্যার। একটু যদি স্টেপ বাই স্টেপ স্যার দেখাই দিতেন স্যার। এইটাতে কি মানে তুমি জাস্ট দেখো, এখানে তোমার এই যে কিউ এর অর্ডার দেওয়া আছে। মানে স্যার প্রবলেম হচ্ছে স্যার সেমাফোর আর হচ্ছে মিউটেক্স এর মানে একদম মানে বেসিকটাই আসলে ধরতে পারতেছি না স্যার। আসলে এখানে কি হইতেছে, কেন করব, কোন ভাবে করব। সেমাফোরটা যেমন স্যার স্টেপ বাই সেমাফোর তো বুঝি রাইট, যে ওয়েট কল করলে এস এর ভ্যালু কমে যাবে, এস এর ভ্যালু 0 থাকলে আটকে যাবে, রাইট? এইটা মনে থাকলে তো হইছে। আর সিগন্যাল কল করলে এস এর ভ্যালু 1 করে বাড়বে, তাই না? মানে এইটুকু তো সবাই জানে, এইটুকু জানতো, এইটুকু না জানলে তো পারবা না, রাইট? সো এইটা যখন তাহলে কি, আমি ফার্স্টে ওয়েট কল করব, এস এর ভ্যালু ইনিশিয়ালি 2 ছিল, তো 1 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করব। তারপরে এই টেবিলটা স্যার কিভাবে ফিল আপ করব আর কি, এটা আর কি। মানে এই যে স্যার আমি কি টেবিলটা সেম ওয়েতে তোমার এখানে ইয়া আছে, দেখো যে টেবিল বানাবো। দেখো টেবিল বানাই তো ফার্স্টে কি, এখানে মনে করো P1 P2 P3 আছে। তো ফার্স্টে P2 এক্সিকিউট করবে, ও ওয়েট কল করলো। তারপরে কি, সে ক্রিটিক্যাল সেকশন 1 ক্রিটিক্যাল সেকশন 2 কল করলো। এরপরে কি, আমার কিউতে কি আছে, 3 আছে, তার মানে P2 এর পরে P3 এক্সিকিউট করবে। সো P3 কি পাইলো, P3 ওয়েট কল করলো, P3 ও ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে, রাইট? সো এরপরে যখন P1, দেখো P3 এর পরে কি P1 আছে, সো P1 যখন ঢুকবে, P1 হচ্ছে স্টাক হয়ে যাবে, কারণ আমার এখানে স্টাক cos s ইকুয়াল টু 0 এখানে। সো s এর ভ্যালু ওয়েট এই কল করলে s এর ভ্যালু কি, s এর ভ্যালু আমার কি 2 থেকে 1 হয়ে যায়। আর এই ওয়েট কল করলে কি হচ্ছে, s এর ভ্যালু 0 হয়ে গেছে। তার মানে এখানে ওই জন্য আমি আটকে গেছি, আমি আর ওয়েট মানে স্টাক হয়ে গেছি, কারণ আমি 0 থেকে কমে যাইতে পারবো না, রাইট? তো এরপরে কি, P1 এর পরে আমি আবার কি P2 তে ব্যাক করব। তো P2 তে কি করবে, আমার ক্রিটিক্যাল সেকশন দুটো স্টেটমেন্ট আছে, আমার হয়ে গেছে কাজ। এরপরে আমি কি করি, সিগন্যাল কল করি। তো সিগন্যাল কল করলে কি হবে, সিগন্যাল কল করলে আমার কি s এর ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে, রাইট? এরপরে আমি কি রিমাইন্ডার সেকশনে 3টা আছে, সো রিমাইন্ডার সেকশন 1 রিমাইন্ডার সেকশন 2 কল করলাম। এরপরে কি আবার 3 আসবে, যেহেতু রাউন্ড রবিন, তাই না? রাউন্ড রবিন বলছে না, সো রাউন্ড রবিন অ্যালগরিদম, তার মানে এক এক করে সবাই অ্যাক্সেস পাবে, রাইট? সো এরপরে হচ্ছে ও সিগন্যাল কল করবে, তার মানে কি আমার ও হচ্ছে s এর ভ্যালু কি 1 থেকে সে কি 2 করে দিল, সে রিমাইন্ডার সেকশন 1 রিমাইন্ডার সেকশন 2 এক্সিকিউট করলো। তাহলে কি ও এখন অ্যাক্সেস পাবে, ও হচ্ছে কি ক্রিটিক্যাল সেকশন 1 ক্রিটিক্যাল সেকশন 2। হ্যাঁ, ও হচ্ছে কি তাহলে কি সিগন্যাল কল করলো, রাইট? সো ও সিগন্যাল কল করে, হ্যাঁ বলো স্যার। এই যে সিগন্যাল s ইকুয়ালস টু 1 থেকে যে 2 হয়ে গেল, তখনই কি আমার এই যে প্রসেস 1টা স্টার্ট হয়ে যেতে পারতো না? তোমার শিডিউলিংটা দেখতে হবে না, তোমার তো রাউন্ড রবিন, তুমি একজনকে সরায় অন্যজনকে কেন, তোমার তো প্রসেস শিডিউলিং এর থিওরির মানে লঙ্ঘন হলো না ওইটা? তোমার তো শিডিউলিং এর যে একটা তো রুল আছে যে আমি প্রত্যেককে সমান সুযোগ দেবো, যেহেতু আমার রাউন্ড রবিন, তো প্রত্যেকে 3টা স্টেটমেন্ট এক্সিকিউট না করা পর্যন্ত তো অন্য কাউকে তুমি দিবা না,
বোঝা গেছে? P2 and P3 ওয়েট ফাংশন কল করছে বাট P1 করে নাই কেন? P1 তো কল করে তো স্টাক হইছে না। ও তো ওয়েটেই ছিল, পরে তো ওয়েটের পরে টেক কল ওয়েটেই তো স্টাক হইছে সে। ও তো ওয়েটেই স্টাক হয়ে আছে না। আইসো জি স্যার বুঝতে পারছি। নিচে কি পর্যন্ত বোঝা গেছে? শ্যামলী জি স্যার। আচ্ছা, সো এই যে সিগন্যাল কল করলো, তাহলে এখন কি আমার এস এর ভ্যালু হচ্ছে তাহলে কি 2 থেকে এখানে আরো বাইরে যাবে, রাইট? 3 হয়ে গেল। সো এরপরে আবার কি P2 আবার আসবে। সো P2 এর রিমাইন্ডার সেকশন একটা বাকি ছিল, ওর ডান। সো আরেকটা রো লাগবে আমার স্যার। তো এখানে তাহলে কি এবার P3 এর RS3 আসবে। সো এখানে আবার কি তোমার কি বলে P1 এর RS1 RS2 RS3 ডান। জাস্ট হচ্ছে ওই শিডিউলিং এর অর্ডারটা দেখতে হবে আর হচ্ছে রুলটা দেখতে হবে আর কি, যে কেমনে কাজ করতেছে। এই কোডটা জাস্ট সিমুলেট করা, মানে ডিফারেন্ট কিন্তু কিছু না। স্যার তাহলে কি আমাদের এখানে ওই যে টাইম কোয়ান্টাম 9 দা ওটা তো কিছু লাগতেছে না? কেন লাগবে না? টাইম কোয়ান্টাম 9 আর প্রত্যেকটা 3 মিলিসেকেন্ড লাগে, তো এটা থেকে তুমি 3টা করে বের করলাম, 3টা করে পর পরে ইয়া হবে। আচ্ছা ঠিক আছে, কনটেক্সট সুইচ হবে। তো কনটেক্সট সুইচ কখন হবে এটা বের করতে হবে না? জি স্যার বুঝতে পারছি। স্যার এখানে রাউন্ড রবিনের জায়গায় কি অন্য প্রসেস অ্যালোকেশন অ্যালগরিদম থাকতে লাগতো? তখন তোমাকে আসলে আরো ইনফরমেশন দেওয়া লাগতো। রাউন্ড রবিন আমাদের সিম্পলি হয়ে গেছে, ওটা থাকলে তো আরো অনেক ইনফরমেশন লাগতো না, প্রায়োরিটি লাগতো, ঝামেলা হতো আর কি, আরো অনেক কিছু। আমরা কি প্র্যাকটিস করব স্যার অন্যগুলোতে, নাকি সিম্পলি রাউন্ড রবিন দিয়ে করে গেলাম? এটা তো শিডিউলিং এর প্রবলেম না, এটা তো তোমার সিনক্রোনাইজেশনের প্রবলেম। এখানে মেইন ফোকাসটা হচ্ছে আমার এই সেমাফোর মিউটেক্সে আমরা করতে পারতেছি কিনা। তোমার তো আসলে শিডিউলিং পারলে তখন ওটা আলাদা কেস আর কি। স্যার আমাদের স্যার এখানে কনটেক্সট সুইচটা কখন হইছে এটা বুঝলাম কিভাবে স্যার? এই যে 9 মিলিসেকেন্ড পর পর হয়, আর এক একটা স্টেটমেন্ট 3 মিলিসেকেন্ড লাগে। তো তাহলে কয়টা স্টেটমেন্ট পর পর? তাহলে 9/3, 3টা স্টেটমেন্ট পর পর সুইচ হয়। স্যার রাউন্ড রবিন বাদেও কি অন্য অ্যালগরিদম এখানে আসতে পারে? স্যার আরেকটা যেটা আছে ওটা একটু পারে, বাট ওটার জন্য ইনফো লাগবে আরো। যে মনে করো তোমার মনে করো ফার্স্ট ইন ফার্স্ট আউট আসতে পারে, তো ওটা আরো ইজি না, মানে জাস্ট যে অর্ডার আসছে অর্ডারে আসলো আর কি। কিন্তু তখন যে ইস্যুটা হচ্ছে, তুমি যে ওগুলা অন্যান্য অ্যালগরিদম ইউজ করলে তো আসলে তুমি ওই যে সুইচ হবে না, মানে একজন শেষ করে তারপর আরেকজন ইয়া হবে আর কি, কিছু ইয়া আছে আর কি, প্রিএমশনের ব্যাপার সবার থাকতে পারে। আপাতত ওগুলো চিন্তা করার দরকার নাই। হ্যাঁ বলো। পিটারসনে স্যার আমরা ফ্ল্যাগ আর টার্নের ইয়াটা হিসাবটা রাখতাম, আর এই সেমাফোরের ক্ষেত্রে রাখতে হবে ওয়েট আর সিগন্যাল, জাস্ট এতটুকু। এখানে জাস্ট এস ভ্যারিয়েবলটার ভ্যালু, এস এর ভ্যালুটা, আর কিছু না। ওয়েট কল করলে স্যার এস বাড়বে, আর হচ্ছে সিগন্যাল কল করলে হচ্ছে এস উল্টা ওয়েটের এস কমবে। স্যার এটা তো ডিপেন্ড করতেছে হচ্ছে আমার ফাংশনে কি লেখা আছে সেটার উপর ডিপেন্ড করছে না? ফাংশনের ইমপ্লিমেন্টেশনটা এইটাই, মানে এমন না যে তুমি নতুন ফাংশন ডিজাইন করবা, এগুলা জেনারিক সলিউশন অলরেডি এক্সিস্টিং, এটাকে ইউজ করতে হয়। উল্টাপাল্টা করলে তোমার সলিউশন কাজ করবে না। সেমাফোরের রুলস এখানে এক্সপেরিমেন্ট করার কিছু নাই। আর যদি স্যার এস এর ভ্যালু যদি 0 হয়ে যায় তখন ওইটা হচ্ছে ওই প্রসেস ওইখানে আর ওয়েট করতে পারবা না, ওয়েট কল করলে আটকে যাব। হ্যাঁ এটাই। তখন কি আমরা নেক্সট প্রসেসে সুইচ করব স্যার? হ্যাঁ, মানে তোমার ওই যে টাইম শেষ হয়ে যাবে, তুমি আটকে আছো না, তো তোমার টাইম স্লট তোমার ওই আটকানো অবস্থায় শেষ হয়ে যাবে, তারপর তুমি সুইচ করবা। তুমি তো কিছু করতে পারো নাই, তো তুমি আটকে আছো, তো 9 মিলিসেকেন্ড আটকে থাকার পর সুইচ হয়ে যাবে অটোমেটিক। সলিউশনটা তো একটু হ্যাঁ কি হইছে? স্যার সলিউশনটা একটু দিয়ে দিন স্যার। আরেকটা যেটা ছিল মিউটেক্সেরটা একটু দিতে দেন। মিউটেক্সও সেম, এটা সেম তোমার, জাস্ট কি ওখানে ওয়েটের বদলে অ্যাকোয়ার রিলিজ। স্যার অ্যাকোয়ার রিলিজে স্যার কি হয় স্যার? এটা অ্যাকোয়ার আমি করে ফেললে অন্যরা অ্যাকোয়ার করতে পারবে না, একজন অ্যাকোয়ার করলে বাকিরা অ্যাকোয়ার ফাংশন কল করতে পারবে না, আটকে যাবে আর কি। সেম এখানে যেমন কি হতেছে, এখানে যেমন ওই যে ওয়েট কল করে আরেকটা টেবিলে যদি একটু দেখাই দিতেন। এটা তো স্যার দিয়ে দিবেন স্যার।
তো সেই ক্ষেত্রে কি শুধুমাত্র একটাই প্রসেস একবার অ্যালোকেশন পাবে? এক্স্যাক্টলি, ক্রিটিক্যাল সেকশনে একজনে ঢুকতে পারবে। রাফিক রহমান ইজ টাইপিং। হ্যাঁ, কেউ কিছু বললা? তো এখানে অর্ডার কি দেওয়া আছে দেখো, P3 P1 P2 দেওয়া আছে। তো ফার্স্টে P3 অ্যাক্সেস করবে, P3 অ্যাকোয়ার করলো, তারপরে কটা 12 4, তার মানে 3টা করে আসবে। তার ক্রিটিক্যাল সেকশন কয়টা আছে? 3টা আছে। CS1 CS2 সুইচ হয়ে যাবে, P1 এ সুইচ হবে। P1 এ সুইচ হয় কি হবে? P1 এও সেম অ্যাকোয়ারে আটকে যাবে, অ্যাকোয়ারে স্টাক হয়ে যাবে, রাইট? মানে কারণ স্যার ওখানে তো P3 কল করে ফেলছে, এইজন্য হইতে স্যার হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ আর অ্যাকোয়ার করতে পারবে না, P2 অ্যাকোয়ারে স্টাক হয়ে যাবে, ঠিক আছে? সো এরপরে কি হবে? আমার আবার P3 পাবে। P3 কি CS3 কল করার পরে রিলিজ করবে। তারপরে কি সে হচ্ছে রিমাইন্ডারে RS1 কল করবে, রাউন্ড রবিনে দেওয়া আছে, রাইট? সো এরপরে কি হবে? আমার P2 পাবে, তাই না? নাকি P1 পাবে? P1 এ কি হবে? P1 এ হচ্ছে অ্যাকোয়ার করতে পারবে। তো সে এখন এখানে অ্যাকোয়ারটা করছে, সে অ্যাকোয়ার করতে পারলো। এন্ড এরপরে সে কি CS1 কল করবে, CS2 কল করবে, সুইচ হবে। সুইচ হয়ে কি হবে? সেও অ্যাকোয়ারে স্টার্ট হয়ে থাকবে, মানে এখানে একজনের বেশি অ্যাকোয়ার করতে পারবে না আর কি, ঠিক আছে? তো এরপরে কি এখানে হচ্ছে RS2 কল করবে, ডান, রাইট? সো এখানে এখন কি আবার P1 আসলো, P1 এ কি CS3 কল করার পরে রিলিজ, দেন কি RS1, রাইট? সো এরপরে হচ্ছে আমার কি আসলো, এরপরে কি এখন P2 আসছে। P1 P3 এর কাজ শেষ। সো P2 তে কি হলো? যে তুমি রিলিজ করে ফেলছি, এখন P2 অ্যাকোয়ার করতে পারবে, সে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে। এন্ড ফাইনালি ও হচ্ছে RS2 এক্সিকিউট করে একে দিয়ে দিবে আর কি, ঠিক আছে? ও হচ্ছে কি করলো? ও হচ্ছে CS3 এক্সিকিউট করলো, রিলিজ করলো, দেন RS1 করলো। এরপরে হচ্ছে আর কোনো যেহেতু অন্যান্য প্রসেসের কাজ বাকি নাই, তো ও হচ্ছে RS2 পরের স্টেপে আবার কল করবে, ডান, এটাই আর কি। স্যার একটু নিচে। আচ্ছা স্যার, স্টাক হয়ে গেলে কি পুরোটা কোয়ান্টাম টাইম পর্যন্ত ওয়েট করে? মানে যত হ্যাঁ, তাছাড়া কি করবে? তাকে তো টাইম, তো মানে ওই টাইম পর্যন্ত সে আসলে ইয়া করবে আর কি। স্যার একটু স্ক্রল করে নিচ্ছি স্যার, এইখানে স্যার একটু স্ক্রল করে স্যার, এখানে এই যে স্যার P1 যখন অ্যাকোয়ার করলো, CS1 আর CS2 হলো, তারপর স্যার রিলিজ তো করেনি, তাহলে P2 তে স্টাক হয়ে P3 এর RS2 কিভাবে হলো স্যার? রাইট সাইডে কি RS2 স্যার, রাইট সাইডে যে RS2, এটা তো রিমাইন্ডার, এটা তো মিউটেক্সের বাইরে না, এটা তো বাইরে, যে রিমাইন্ডার বাইরে না, রিলিজের পরে না। RS এক্সিকিউট করার জন্য তো আমার অ্যাকোয়ার করতে হয় না। ও আচ্ছা স্যার, শুধু ক্রিটিক্যাল সেকশনটা লক করে রাখছি। হ্যাঁ, আমি তো অ্যাকোয়ার রিলিজের মাঝে ক্রিটিক্যাল CS এক্সিকিউট করতে আমার অ্যাকোয়ার করতে হচ্ছে। CS টা লক আর এর জন্য আমার কোনো কন্ডিশন দেখা লাগবে না স্যার? ওটা তো বাইরে, রিলিজ করে ফেলছি, এখন আমি তো মুক্ত, রিলিজ করে ফেললে আমার আর কোনো ইয়া নেই। তখন স্যার প্যারালালি এটা চলতে পারতেছে। হ্যাঁ, প্যারালাল সব RS একসাথে প্যারালাল চলুক, সমস্যা নাই, কারণ ওটা তো ক্রিটিক্যাল না আমার জন্য। একসাথে চললে কোনো সমস্যা না, কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু কনটেক্সট সুইচটা খেয়াল রাখা লাগবে, তাই তো স্যার? হ্যাঁ স্যার, এটার কোশ্চেনগুলো কোথায় পাবো? আপনি যে এখন যে দুটো কোশ্চেন সলভ করালেন। আচ্ছা, যে শেয়ার করছিলা তার কাছ থেকে একটু নিয়ে নিও আর কি, কে কোথায় পাইছে কোশ্চেন একটু তার কাছ থেকে নিয়ে নাও। স্যার কি আমাকে শেয়ার করছিলা? স্যার স্ল্যাকে শেয়ার করে দিতেন তাহলে একটু ভালো হতো, কারণ নয়তো ভাবে তো পাবো না। তুমি আমাকে কোশ্চেনটা পাঠাইছিলা, তুমি একটু তাহলে স্ল্যাকে দিয়ে দিও, ঠিক আছে? আমি সলিউশন আমি ডক্টর দিয়ে দিচ্ছি। ওকে স্যার, আমাদের কি এমসিকিউ থাকবে?
এমসিকিউ না, নরমালি তো এই কোর্সে এমসিকিউ আমরা দেই না, বাট থাকার কথা না, অবশ্য নরমালি দেই না, এখানে কোর্স তো রিটেনই হয় আর কি, এমসিকিউ থাকে না। স্যার সিপিইউ শিডিউলিং এর গুলো শুধু অ্যালগরিদম এন্ড ওদের কি ডিসঅ্যাডভান্টেজ গুলো মনে রাখবো, রাইট স্যার, নাকি কোনো কম্পারিজন আসবে? আসতে পারে, যে ওই যে আমরা কম্পারিজন করি না টাইমিং দেখে, ওগুলো তো ইম্পর্টেন্ট। স্যার মেইনলি যার ওয়েটিং টাইমটা কম তারই তো হচ্ছে বেটার অ্যালগরিদম না, দোজ টার্নঅ্যারাউন্ড টাইম যার কম, মানে সবই তো ক্রাইটেরিয়া, যে সিপিইউ ইউটিলাইজেশন কার বেশি, কার টার্নঅ্যারাউন্ড টাইম কম, কার ওয়েটিং টাইম কম, এগুলো সব তো ক্রাইটেরিয়া মেইনটেইন করে তো আমরা হিসাবটা করি। স্যার সিপিইউ শিডিউলিং থেকে হচ্ছে মাল্টি লেভেল কিউএ আর ওগুলো থিওরিটিক্যালি পড়বা আর কি। স্যার ওগুলো থিওরিটিক্যালের জন্য আসবে, মানে আসতে পারে আর কি? হ্যাঁ, সিলেবাসে তো আছে। স্যার আমাদের যেই মানে প্র্যাকটিস প্রবলেমগুলো যা আছে এগুলো যদি মানে সবগুলো করি তাহলে কি নিশ্চিন্ত থাকতে পারি অ্যাটলিস্ট ম্যাথগুলোর জন্য আটকাবো না? হোপফুলি নিজে থেকে ভালো মতো নিজে থেকে করতে পারলে আটকানো উচিত না, মানে নিজে থেকে করতে হবে আর কি। তুমি যদি একবারে মানে টপ টু বটম 100% নিজে থেকে ভালোভাবে করতে পারো, হোপফুলি তুমি পারবে আর কি। আর স্যার আমাদের লাস্ট মোমেন্ট স্যার অ্যাডভাইস কি দিবেন স্যার কালকে পরীক্ষার জন্য? স্যার লাস্ট পয়েন্ট হচ্ছে অলওয়েজ বলি যে কোশ্চেনটা ভালো করে পড়বা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, মানে সিলেবাস তো এমনি মানে স্যার অন্যান্য থেকে স্যার 321 এর সিলেবাস অনেক বড় স্যার। এই মিডটা অ্যাড করা হয়েছে এইজন্য, বাট সিলেবাস কিন্তু ইজি, কারণ এগুলো তো মিডিয়া আমাদের 471 কোর্সেও স্যার মিডের আগে কোনো অ্যাড করে 340 এর থেকে শর্ট স্যার পুরো স্যার মানে আজকে 3 দিন ধরে পড়তেছি, জান বের হয়ে যাইতেছে, থিওরি একদিক দিয়ে এক চ্যাপ্টার পড়ে আরেক দিক দিয়ে আরেক চ্যাপ্টার ভুলে যাইছে। প্র্যাকটিস করো, হোপফুলি প্রবলেম হবে না, পারবা। প্র্যাকটিস গুলো আগে ভালো করো, ম্যাথটা ভুল করো না, তাহলে হবে আর কি। স্যার এমনি কোশ্চেন কি ইজি আসছে স্যার? এটা তো বলতে পারি না আমি, কোশ্চেন তো দেখার আগে বলতে পারবো না। স্যার আপনার কাছে কি মনে হয়? আমি বলতে পারি না আসলে, কমেন্ট দেখার আগে বলতে পারবো না আসলে, কোশ্চেন তো পুরো টাইম প্রিপেয়ার করি নাই। স্যার ফ্র্যাগমেন্টেশন আর এক্সটার্নাল ইন্টারনাল, এক্সটার্নালের জন্য তো কম্প্যাক্টেশনটাই আমরা যেটাতে হ্যাঁ, আর ইন্টারনালের জন্য কি স্যার কোনো কিছু আছে এক্সট্রা সলিউশন হিসাবে? না না, ইন্টারনালের জন্য হচ্ছে আমরা বিভিন্ন দেখছিলাম যে আমরা পেজ সাইজ কম বেশি করতে পারি, রাইট? স্যার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের জন্য পেজিংও তো একটা সলিউশন হতে পারে। হ্যাঁ, এটা আমার কোশ্চেন স্যার, পেজিংটাও তো একটা সলিউশন হতে পারে। মানে পেজিং একটা স্কিম, মানে ওটা ইউজ করলে হয়তো বা তোমার ওই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন তুমি মিনিমাইজ করতে পারবা, বাট হ্যাঁ সলিউশন হিসেবে চিন্তা করতে পারো, বাট পেজিং তো আসলে মানে হাউ উই ট্রিট মেমোরি, নট মানে সলিউশন টু এ প্রবলেম, মানে আমরা মেমোরিকে পেজ অনুযায়ী ট্রিট করি, তো ওইটা ট্রিট করলে এটা সলভ হয়ে যায়, বাট ওই প্রবলেমের সলিউশন হিসেবে যে পেজিং ইউজ করবে জিনিসটা এমন না। পেজিং হচ্ছে জিনিসটা হচ্ছে যে হাউ ডু উই লুক এট দ্য মেমোরি, মানে হাউ পেজিংটা কি এরকম জাস্ট পেজ টেবিলে যে ট্র্যাক রাখতেছি ফর ফ্রেমটার যে পেজ নাম্বারটা? হ্যাঁ, মানে আমরা যে ওই যে একটা স্মল মেমোরি ইউনিট নিয়ে কাজ করি, ওটাকে পেজ বলতেছি, জিনিসটা ওইটা। আর স্যার শেয়ার্ড পেজ রিলেটেড কি ওরকম কিছু, মানে ওটা তো থিওরিটিক্যাল এটা জাস্ট থিওরিটিক্যাল, মানে এরকম তো কিছু মনে হচ্ছে না, এই যে শেয়ার করতেছেন প্রাইভেট, ওই কনসেপ্টটা জাস্ট জানার জন্য যে মানে ইটস মানে এই জিনিসটা এক্সিস্ট করে আর কি, করা যায় এটার জন্য আর কি। আরটা স্যার শর্ট টু রিভিউ যে ভার্চুয়াল মেমোরি থেকে স্যার থিওরিটিক্যাল বুঝছি আসবে, ওখানে তো স্যার পেজ ফল্ট এন্ড ডিমান্ড পেজ এই কয়টা অ্যালগরিদমগুলো আছে, অ্যালগরিদম স্যার এগুলো আর কি। আচ্ছা স্যার পেজ ফল্টটা তো তখনই হচ্ছে যখন আমার ইনভ্যালিড পাচ্ছি আমি, ডিমান্ড পেজটা যেটা আমি আস্ক করতেছি যে পেজে, হ্যাঁ তখনই। থ্যাংক ইউ স্যার ফ্লোচার্টটা কি লাগবে? স্যার ফ্লোচার্টটা কি লাগবে? ফ্লোচার্টটা বুঝতে হবে আর কি, নট মেমোরাইজেশন, বুঝতে হবে আর কি জিনিসটা কিভাবে কাজ করে, এটা বুঝলে। স্যার পেজ ফল্টটা কিভাবে কাজ করে কাইন্ড অফ বুঝছি, ওইটা হ্যাঁ এটাই চালায় যাব, কিভাবে সিস্টেমটা কেমনে কাজ করে এটা বুঝলেই হইছে। স্যার আমাদের মানে ম্যাথটা কয়টা থাকবে বা আমাদের মানে থিওরি প্রশ্ন কয়টা থাকবে? এই মানে কোশ্চেন রিলেটেড যা কিছু কথা সব অ্যানাউন্সমেন্ট বলে দেওয়া আছে, এর বাইরে আসলে বলার মতো কিছু নাই, ঠিক আছে? যেমন অন্যান্য মানে কোর্সে বলা হয় যে থিওরি এতটুকু, ম্যাথ এতটুকু আসবে, এটা
বলা যায় না আসলে এই কোর্সে এক একবার এক এক রকম কোশ্চেন হতে পারে। প্রসেস সিনক্রোনাইজেশনে আপনার পিটারসন সলিউশনের পর যে আরেকটা আছে আপনার হার্ডওয়্যার বেসড সলিউশন ফর ক্রিটিক্যাল সেকশন, এটা কি আমাদের এটা পড়তে হবে তো? পড়তে হবে এটা। এখান থেকে জাস্ট খালি থিওরিটা দেখে গেলেই হবে? থিওরি সিমুলেশনও বুঝতে হবে আর কি, যে কিভাবে কাজ করতেছে। সেমাফরমেটিক যেরকম দেখলাম না, সেম ওয়েতে আর কি। জি স্যার যদি প্রসেস শিডিউলিং এ অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে ওটাকে 0 ধরে নিব না? হ্যাঁ, মানে সবাই একসাথে অ্যারাইভ করছে আর কি, ধরবা আর কি। সবাই একসাথে বলতে হচ্ছে ওই প্রসেসের নাম্বার অনুযায়ী অ্যারাইভ করছে ওই ধরতে হবে আর কি। মানে P1 আগে করছে, P2 পরে এরপরে এভাবে আর কি, ওই নাম্বার অনুযায়ী ধরে নেব আর কি। ঠিক আছে, আর কারো প্রবলেম আছে? হার্ডওয়্যার বেস সলিউশনে যেটা বললেন যে সিমুলেশনটা বুঝতে হবে, তো ওটা তো আসলে সিমুলেশন করে দেখানোর তেমন কোনো অপশন নাই। মানে কিভাবে জিনিসটা করতে হবে বুঝতেছে না। মানে বুঝি নাই কথা, করে দেখানোর কিছু না, মানে ওই ট্রেসিং আর কি, ট্রেসিং দেখতে হবে আর কি। পিটারসন যেরকম করছে ও সেম ওয়েতে ওরকম কোড দেওয়া আছে না, ওই কোডটা ট্রেস করতে আপনি ট্রেসিংটা কেমনে করবে ওইটা আর কি। তো মনে করো পিটারসনের কোডের বদলে তোমার ওইটা দেওয়া আছে, তো ওইটা ট্রেস করলে ট্রেসিং কেমন হবে এটা জাস্ট প্র্যাকটিস করবা। ঠিক আছে, সেম কনফিগারেশনে মনে করো পিটারসনের বদলে তোমার ওইটার কোড দেওয়া আছে, তো ওইটা প্র্যাকটিস করবা। ওকে স্যার। স্যার একটা সাজেশন রাখতে হবে, সেটা হইতেছে ফর্কের যে প্রবলেমগুলো আছে স্যার, যেমন আমরা যদি প্র্যাকটিস প্রবলেমে প্রথমটাই ধরি স্যার, অনেকগুলো ফর্ক হইতেছে, কে কোনটা প্রিন্ট করবে এটা স্যার ট্র্যাক রাখাটা আর কি কোনো মানে ওয়ে, মানে সিম্পল ওয়ে আছে বা কিছু? বুঝি না কথা, একটু রিপিট করবা, আমি একটু মিস করছি। মানে স্যার বলতেছিলাম যে ফর্কের যে প্রথম প্রবলেমটা আছে প্র্যাকটিস কোশ্চেনের, যে অনেকগুলো হাই প্রিন্ট করছে, হ্যালো প্রিন্ট করতেছে, বাই প্রিন্ট করতেছে, তো স্যার সব প্রসেস তো সব প্রিন্ট করতেছে না, বা সব চাইল্ডই সব প্রিন্ট করতেছে না। কেন করবে না? সবাই ওই যে শুরুতে ওই যে প্রথমে কয়েকটা করবে হাই, তারপরে পরে গোলা যাবে। মানে যেটা একেবারে প্রথমে ফর্ক হইতেছে সেটা তো সব প্রিন্ট করতেছে, বাট কিছু কিছু হইতেছে থার্ড পর্যায়ে এসে ক্রিয়েট হইতেছে, ওগুলো তো মানে দেখা গেল হ্যালো অথবা বাই প্রিন্ট করতেছে, বা কিছু কিছু জাস্ট বাই প্রিন্ট করতেছে। হ্যাঁ সব 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 তো করবে না। হ্যাঁ, যে পরে ক্রিয়েট হইছে তো আগের গুলো এক্সিকিউট করবে না। এটাই বলতেছি তো স্যার, মানে কোনটা কখন ক্রিয়েট হইতেছে স্যার এটা এক মিনিট আমার একটা ফোন আসছে, আমি একটু ধরে আসছি, এক মিনিট। আচ্ছা, এটা বলতেছিলা যে হ্যাঁ ওই যে তোমার লাস্টের যে ফর্ক হইছে ও তো আগের যে হাই হ্যালো প্রিন্ট করবে না, অনলি বাই প্রিন্ট করবে এরকম। ঠিক আছে, ওটাই আর কি। হ্যাঁ স্যার, তো মানে কোনটা কখন স্যার ইয়া হইতেছে, মানে ফর্ক হইতেছে বা ক্রিয়েট হইতেছে স্যার, এটা মানে ট্র্যাক রাখার কি কোনো ওয়ে বা মানে ওই যে ট্রি দেখবা, ট্রি বানাবা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর কারো প্রবলেম আছে? সো আমাদের হাতে তো বেশি সময় নাই, সো সবাই একটু ভালো করে প্র্যাকটিস করো, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, কালকে হোপফুলি সবার ভালো হবে। বেস্ট অফ লাক। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। কালকে আসবেন স্যার এক্সাম হলে?
কালকে তোমার ডিউটি আছে, আমি তো থাকবো আর কি। ওকে স্যার, একটু আইসেন স্যার, তাহলে আপনি থাকলে একটু কনফিডেন্স পাবো। জি স্যার। ওকে, বেস্ট অফ লাক, সমস্যা নাই, ভালো করে একটু পরীক্ষা দাও তাহলে হবে আর কি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলো। স্যার এই কুইজ 4 এর যে কোশ্চেন আর সলিউশনটা স্যার ওটা একটু দেখতে পারবেন? ওটা থেকে একটা কোশ্চেন করতে। হ্যাঁ বলো, কি সমস্যা বলো। স্যার এটা পিটারসনে যে আমাদেরকে, আমি তো ওটা অলরেডি বলছি যে ওই অর্ডার ম্যাটার করে না আমার কাছে। তুমি আই দিয়ে ধরতে পারো, ফ্ল্যাগ দিয়ে ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, কারণ পিসি আসলে যে কোনো অর্ডার এক্সিকিউট যেহেতু বলা নেই স্যার যে